সময় ভাবা হতো যে জৈব যৌগ কোনো একটা বিশেষ শক্তির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর দেহে এটি তৈরি হয়, কিন্তু কিভাবে তৈরি হয় সেই সম্পর্কিত কোনো সুস্পষ্ট ধারণা তখন তারা দিতে পারেন নাই। তাই এটাকে বলা হয় প্রাণের মধ্যে এটার সঞ্চার হয় অটোমেটিক্যালি, এখান থেকে এটাকে প্রাণশক্তি মতবাদ বলা হয়। এবং এটি কিন্তু অনেক বছর আগে, প্রায় 200 বছর আগের ঘটনা, তখন বিজ্ঞানের অগ্রযাত্রা এতটি হয়নি। তো তারপরে অনেকদিন পর 13 বছর পর তার এক স্টুডেন্ট ফ্রেডরিক ভোলার, উনি সর্বপ্রথম ল্যাবরেটরিতে একটি অজৈব যৌগ থেকে, যে যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, এটি একটি অজৈব যৌগ, এই অজৈব যৌগ থেকে তাপীয় পুনর্বিন্যাসের মাধ্যমে, অর্থাৎ এটার মধ্যে তাপ দিয়ে পুনর্বিন্যাস করার মাধ্যমে এখান থেকে যে যৌগটি পেয়েছেন সেটি ছিল ইউরিয়া। এখন এই ইউরিয়া যে একটি জৈব যৌগ, এটি কিন্তু ততদিনে মানুষ জানতেন। তখন তারা খুব অবাক হলো যে বার্জিলিয়াস যে কথাটি বলেছিলেন যে উদ্ভিদ বা প্রাণীর, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের দেহ থেকে অটোমেটিক্যালি একটা অদ্ভুতভাবে জৈব যৌগের সৃষ্টি হয়, সেই ধারণাটি কিন্তু এখানে ভুল হলো। কারণ অ্যামোনিয়াম সায়ানেট যেটা ছিল সেটা ল্যাবরেটরিতে ছিল, তাহলে ল্যাবরেটরিতে থেকে যখন সেটা তৈরি করা হলো তাহলে আর এটা উদ্ভিদ ও প্রাণীর দেহের বাইরে হলো। এই আবিষ্কারটির ফলে 1828 সালে জৈব যৌগ সম্পর্কে মানুষের টোটাল ধারণাটি চেঞ্জ হয়ে গেল, মানুষের ধারণা চেঞ্জ হয়ে গেল এবং মানুষ এরপরে বহুভাবে জৈব যৌগ আবিষ্কার করলেন, অনেক দিন ধরে এই জৈব যৌগ আবিষ্কার করলেন এবং এখনও করছেন। এবং মজার বিষয় হচ্ছে যে জৈব যৌগের আবিষ্কার আজ থেকে 200 বছর আগে হলেও বর্তমানে যে পরিমাণ জৈব যৌগ আছে তার 10%ও অজৈব যৌগ নেই, অর্থাৎ এটা এমনভাবে অগ্রসর হচ্ছে যেটা ধারণার বাইরে। যাই হোক, কেন এই জৈব যৌগ এত বেশি পরিমাণে পাওয়া যায় সেই কারণটি বিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করেন। প্রথম কারণটি হিসেবে দেখানো হচ্ছে কার্বনের ক্যাটিনেশন। অর্থাৎ ক্যাটিনেশন মানে হচ্ছে যখন কোনো পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিশাল চেইন তৈরি করতে পারে তখন সেটাকে বলা হয় ক্যাটিনেশন। এখন খেয়াল করো, খুব রুট একটি কথা বলছি। আয়নিক যৌগগুলোর মধ্যে কি হয়, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে পজিটিভ এবং নেগেটিভ আয়নের মধ্যে। সমযোজীর ক্ষেত্রে কি হয়, অণু তৈরি হয়, পাশাপাশি অনেকগুলো অণুর মধ্যে একটা দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে, এটি হচ্ছে সমযোজী অণু। সেই সমযোজী অণুগুলো থেকে এইভাবে সমযোজী যৌগ তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার অসংখ্য অণু নিজেদের মধ্যে তৈরি, মানে যুক্ত হয়েই সমযোজী অণু গঠন করে। যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, দুটি ক্লোরিন পরমাণু একত্রে যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন করে, রাইট। পরবর্তীতে একটি ক্লোরিন পাশের আরো অনেকগুলো ক্লোরিনের সাথে কি করে, একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে, এইভাবে একটা আকর্ষণ বল কাজ করে। এই যে সমযোজী অণুর মধ্যে, অসংখ্য সমযোজী অণুর মধ্যে একটা দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্সের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় যে অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত হয়ে নিজের মধ্যে বিশাল চেইন কোড গঠন করতে পারে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন। এটি সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় কার্বনের ক্ষেত্রে, অর্থাৎ কার্বন নিজেদের মধ্যে অসংখ্যভাবে যুক্ত হতে পারে। এখন কথা হচ্ছে যে কেন কার্বন নিজেদের মধ্যে অনেকগুলো একত্রে যুক্ত হয়। এটার কারণ হচ্ছে, দেখো, পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কার্বন অবস্থিত। প্রথম পর্যায়ের মৌল হচ্ছে মাত্র দুইটি, হাইড্রোজেন এবং হিলিয়াম। তো হিলিয়াম নিষ্ক্রিয়, তার যৌগ গঠনের প্রবণতা খুবই কম বা নাই বললেই চলে। আর হাইড্রোজেন মাত্র একটি মাত্র ইলেকট্রন আছে, সেটার আলাদা আলোচনা করা হয়। দ্বিতীয় পর্যায়ের মধ্যে যে কার্বন আছে, সেই কার্বনের বহিঃস্থ স্তরে 4টি ইলেকট্রন আছে। এই 4টি ইলেকট্রন থাকার কারণে সে 4টি ইলেকট্রন কি করতে পারে না, দিতেও পারে না, আবার কারো কাছ থেকে 4টি ইলেকট্রন নিতেও পারে না। অর্থাৎ এমন একটি অবস্থা যে 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন থাকলে সেগুলো দেওয়ার প্রবণতা থাকে, 5টি 6টি বা 7টি থাকলে নেওয়ার প্রবণতা থাকে। 4টির ক্ষেত্রে দেওয়া নেওয়া দুই জায়গাটাতেই একটা কনফিউশন তৈরি হয়, সে দিকেও যায় না ওদিকেও যায় না। তখন সে কী করে, তখন সে নিজেদের মধ্যে যুক্ত হয়। এখানে একটি কার্বন, সে আরও 4টি কার্বনের সাথে বা অন্য 4টি পরমাণুর সাথে যুক্ত হয়। পরবর্তীতে আবার এই যে এরা কি করতে পারে, এরা আবার আরও 4 জনের সাথে যুক্ত হতে পারে। এটা যে কার্বনই হতে হবে এমন কোনো কথা নাই। যদি কার্বন হয় তাহলে সেই লিঙ্কটা আরও বড় হতে থাকে, ঠিক আছে। এই যে এভাবে দেখো লিঙ্কটা বড় হচ্ছে, কিন্তু
যদি সেটা কার্বন না হয় তাহলে লিঙ্কটা একটা সময় বন্ধ হয়ে যেতে পারে। যেমন ধরো এখানে যদি কার্বন না হয় হাইড্রোজেন হয়, তাহলে এই জায়গায় এই লিঙ্কটা ক্লোজ হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন কম্বিনেশনে কার্বনের বিশাল ক্যাটিনেশন দেখতে পাওয়া যায়, আর এই ক্যাটিনেশনের কারণেই কোটি কোটি জৈব যৌগ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড আরেকটি কারণ হচ্ছে সমানুতা। সমানুতা অর্থাৎ দুই বা তার অধিক অণুর মধ্যে টোটাল পরমাণু সংখ্যা সমান, কিন্তু তাদের বিন্যাসটা ভিন্নভাবে হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই, যেমন ধরো CH3 CO CH3 এই যৌগটি, এবং আমি যদি এখানে আরেকটি যৌগ লিখি CH3 CHO CH2 CHO, 1 2 3টি কার্বন, 1 2 3টি কার্বন, 3 দুগুণে 6টি হাইড্রোজেন, 3 4 5 6টি হাইড্রোজেন, একটি অক্সিজেন, একটি অক্সিজেন। অর্থাৎ দুইটি যৌগের ক্ষেত্রে আমরা সংক্ষেপে এইভাবে দেখাতে পারি, কিন্তু দুইটি যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে কি আছে? অনেক পার্থক্য আছে। তাহলে এরা হচ্ছে পরস্পরের সমান। এখন এই সমানুতা যারা দেখায় তাদের ক্ষেত্রেও কি করা যায়? অনেকগুলা কম্বিনেশন করা যায়। আমি তো এখানে ছোট্ট একটু উদাহরণ দিলাম, এরকম অনেক যৌগ আছে যে একই স্ট্রাকচার দিয়ে বা টোটাল পরমাণুর সংখ্যা সেম এরকম স্ট্রাকচার দিয়ে 50-60 রকমের স্ট্রাকচার আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে এই সমানতার কারণেও জৈব যৌগের আধিক্য অনেক বেশি। অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু এই সমানতা জিনিসটা ওইভাবে দেখতে পাওয়া যায় না। আরেকটি বিষয় হচ্ছে জৈব যৌগগুলোকে তোমার কম্বাকশন করলে বা দহন করলে যদি সেগুলা অ্যালিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। হেটারো অ্যাটম থাকলে আরও কিছু জিনিস উৎপন্ন হতে পারে। এই ক্ষেত্রে জৈব যৌগের দহনের কাজে আমরা এটাকে অনেক বেশি ব্যবহার করে থাকি। অজৈব যৌগ কিন্তু আমরা ওইভাবে দহনের কাজে ব্যবহার করে থাকি না। তাহলে আমরা জৈব যৌগের আধিক্যের কারণ সম্পর্কে জানতে পারলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, আমি লাইভে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন আছে কিনা দেখি তো। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা তো বোঝা যাচ্ছে মনে হয়। এখন মাঝে মাঝে খোলা হয়, হ্যাঁ খোলা তো মাঝে মাঝে একটু হবে, এটা আসলে আমার কিছু করার নাই, নেটওয়ার্কের কারণে এটা সবসময় সব জায়গায় হয়ে থাকে। আচ্ছা, আব্দুল সালাম পাটোয়ারি সে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা এইবার চলে যাই পরবর্তী অংশে। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগের সংজ্ঞার মধ্যে প্রথমে হচ্ছে হাইড্রোকার্বনের কথা জানতে হবে। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। এখন এই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হতে পারে দুই ধরনের জিনিস। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তোমাদের কারো কারো একটু ধারণাগত ভুল থাকতে পারে যে হাইড্রোকার্বন বলতে মনে হয় শুধুমাত্র অ্যালিফেটিকটাকেই বোঝায়। না, হাইড্রোকার্বনের মধ্যে অ্যারোমেটিক অংশটাকেও হিসাবে আনতে হবে। ঠিক আছে, সো অ্যারোমেটিক যৌগের মধ্যেও কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন কথাটি এইভাবে আমরা আনতে পারি, কারণ সেখানেও হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যৌগ গঠিত হয়, যেমন বেনজিন, ন্যাপথালিন ইত্যাদি। তবে এর বাইরেও অ্যারোমেটিক যৌগ হতে পারে। আচ্ছা, এখন এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার আমরা তিনটা অংশে ভাগ করি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইল। এর মধ্যে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত যৌগ, অ্যালকিন এবং অ্যালকাইল হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় জৈব যৌগ। আর কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন জাতক যৌগসমূহকে বলা হয় জৈব যৌগ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোকার্বন জাতক, তাহলে জাতক কি জিনিস? জাতক হচ্ছে যদি হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অন্য কোনো হেটারো অ্যাটম দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটা হচ্ছে হাইড্রোকার্বন জাতক। আচ্ছা, হেটারো পরমাণু কারা বা হেটারো অ্যাটম
হেটারো অ্যাটম হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া যা আসবে তারাই হচ্ছে হেটারো অ্যাটম। যেমন সবচেয়ে বেশি যেগুলো আসে খেয়াল করো, আমরা এখানে দুটি উদাহরণ লিখেছি। এখানে প্রথম উদাহরণে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি হয়েছে, একটি ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে এই যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন আসলো, এটি হচ্ছে হাইড্রোকার্বন জাতক। আবার দ্বিতীয় উদাহরণে দেখো, দুইটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে একটি অক্সিজেন পরমাণু এসেছে। তাইলে যেই যৌগটি উৎপন্ন হলো সেটি হচ্ছে হাইড্রোকার্বন জাতক। এক্ষেত্রে বন্ধন কি হয়েছে সেগুলো অন্য আলোচনা, সেটা আমরা এখানে আলোচনায় আনছি না। তাহলে হাইড্রোকার্বন জাতক হচ্ছে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যখন অন্য কোনো হেটারো অ্যাটম দ্বারা প্রতিস্থাপিত হয়। আর হেটারো অ্যাটম কারা? সহজ কথা, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া যারা আসবে তারাই হেটারো অ্যাটম। তবে এই অ্যাটমগুলো অর্গানিক কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণে আসে, তাই আমি এখানে লিখলাম। আচ্ছা, তাহলে তুমি যৌগ যেখানেই তাকাবে সেখানেই দেখবে আইদার কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে ঘটিত, অথবা দেখবে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি সেখানে কি থাকবে, অন্য কোনো পরমাণু। এই ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অন্য পরমাণু যেমন থাকতে পারে, আবার কার্বন এবং অন্য পরমাণু নিয়েও হতে পারে। হাইড্রোজেন থাকতে হবে ম্যান্ডেটরি নয়। যেমন এই প্রশ্নটি পরীক্ষা অনেক সময় আসে, CCl4 এটি কি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? দেখো এখানে কিন্তু হাইড্রোজেন নেই, তার মানে মিথেনের 4টি হাইড্রোজেন যখন 4টি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। এটি কিন্তু একটি জৈব যৌগ। অনেকে কনফিউজ হয়ে যায়, কনফিউজ হয়ে ভাবে এটি মনে হয় এটি অজৈব যৌগ। না, তার মানে হেটার, তাহলে আমরা কি শিখলাম যে হাইড্রোকার্বন জাতক কারা? হাইড্রোকার্বন জাতক দুই ধরনের, একটা হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস হেটারো অ্যাটম। আচ্ছা, আমি তাহলে একটু লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। হাইড্রোকার্বন জাতক দুই ধরনের, হাইড্রোকার্বন জাতক। একটা হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস অন্য এক বা একাধিক পরমাণু। আরেকভাবে হতে পারে কার্বন প্লাস অন্য এক বা একাধিক পরমাণু। এই দুইভাবে হাইড্রোকার্বন জাতক হতে পারে। যেমন এটি হচ্ছে তার একটি উদাহরণ, দ্বিতীয় ক্যাটাগরিতে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো হাইড্রোকার্বন জাতক এই জিনিসটি কি। আর হাইড্রোকার্বন তো আগেই বলেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আর আছে কি অ্যারোমেটিক যৌগের মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেমন বেনজিন, নেপথালিন, অ্যানথ্রাসিন ইত্যাদি। তাহলে আমরা জৈব যৌগের বিষয়টি বুঝলাম। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে বলতে হবে। মাঝে ঘোলা হচ্ছে, হ্যাঁ ঘোলা তো মাঝে মাঝে একটু হয়। এছাড়া আর কোনো প্রশ্ন দেখি তো। ওকে, প্রশ্ন নাই মনে হয়। আচ্ছা, তোমরা একটু স্যার আলোর জন্য বোঝা যাচ্ছে না, এখনো কি তাই? না মনে হয় এখন বোঝা যাচ্ছে মনে হয়। ওকে, এরপরে দেখো আমরা জৈব যৌগের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়। দেখো প্রকারভেদের আলোচনা এক এক বই এক একভাবে লেখা হয়, এটি নিয়ে খুব বেশি কনফিউশনের কিছু নাই, তুমি তোমার মতো করে লিখবে। যেমন ধরো অ্যালিফিটিক, অ্যারোমেটিক, ঠিক আছে। তারপরে তুমি অনেকে আবার বলে অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক। তাহলে তোমাকে আগে অ্যারোমেটিক যৌগটা কি এটা বুঝতে হবে। এটা যখন তুমি বুঝবে তখন তুমি যেগুলো অ্যারোমেটিক যৌগ নয় তারা সবাই হচ্ছে অ্যালিফিটিক বা নন অ্যারোমেটিক যৌগ। তাহলে আমি প্রথমে একটু অ্যারোমেটিক যৌগ কি সেটি বোঝানোর চেষ্টা করি। দেখো
অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে বিজ্ঞানী হাকেল একটি থিওরি দিয়েছেন, সেই থিওরি থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি। সেটি কি বলেছেন উনি? অ্যারোমেটিক যৌগ হওয়ার কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে চাক্রিক জৈব যৌগ হইতে হবে, তারপর কথা হচ্ছে তার মধ্যে একান্তরিত পাই বন্ধন থাকতে হবে। একান্তরিত মানে এক যোগ অন্তর, একান্তর, এখানে অন্তর মানে হচ্ছে পরপর। তাহলে চাক্রিক জৈব যৌগ, একান্তরিত পাই বন্ধন। একান্তরিত পাই বন্ধন কেন লাগে? কারণ একান্তরিত পাই বন্ধন সঞ্চারশীল হতে পারে। কিরকম? ধরো আমি এখানে একটা বেঞ্জিনের স্ট্রাকচার রাখলাম, এখানে একান্তরিত পাই বন্ধন আছে, দেখো একটা পর পর, এই যে এটার পরে এটা ফাঁকা, তারপরে এটা, এটার পরে এটা ফাঁকা, এটা একটা। যখন একান্তরিত অবস্থায় পাই বন্ধন থাকে তখন তারা সঞ্চারণশীল হতে পারে। আমি সহজে দেখাচ্ছি, এটি এখানে যাওয়ার প্রবণতা দেখায়, এটি এখানে যাওয়ার প্রবণতা দেখায়, এটি এখানে যাওয়ার প্রবণতা দেখায়। তার মানে এখান থেকে আমার এরকম একটি অবস্থা তৈরি হয়। আবার এটি এখানে আসে, এটি এখানে আসে, এটি এখানে আসে, তার মানে আবার আগের জায়গায় চলে যায়। এই জন্য এখানে একটা উভমুখী, এটা একটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে এই উভমুখী সাইনটি দেওয়া হয়, যারা রেজোনেন্স দেখায়। এটা একটু অন্য টাইপের উভমুখী, সাম্যাবস্থার উভমুখী চেয়ে একটু আলাদা করার জন্য এভাবে দেওয়া হয়ে থাকে। তাহলে আমি অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটি বলছি। যে সকল চাক্রিক জৈব যৌগে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক কি থাকবে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন, বন্ধন না কিন্তু, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ, যে ক্ষেত্রে n এর মান হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি। এখন এই সঞ্চারণশীল পাই ইলেকট্রন আমরা কোথা থেকে পাই? মেইনলি পাই একান্তরিত পাই বন্ধন থেকে, আরেক জায়গা থেকেও পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে আমরা মুক্ত জোড় ইলেকট্রন থেকে পেতে পারি। তাহলে এটার সোর্স কি কি? এটার সোর্স হচ্ছে, সোর্স একটা হচ্ছে একান্তরিত পাই বন্ধন, একান্তরিত পাই বন্ধন, আরেকটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। এটি খুব গুরুত্বপূর্ণ, এই কথাটি মনে রাখতে হবে। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন থেকেও আসতে পারে, একান্তরিত পাই বন্ধন থেকে আসতে পারে। কতটি করে আসবে? প্রতিটি একান্তরিত পাই বন্ধন থেকে 2টি ইলেকট্রন আসবে, আর প্রতিটি মুক্ত জোড় থেকেও 2টি ইলেকট্রন। মুক্ত জোড়, জোড় মানে জোড়া, তার মানে 2টি, এক জোড়া মানে 2টি। হ্যাঁ, তাহলে এই দুইটা সোর্স থেকে আমরা সঞ্চারণশীল পাই ইলেকট্রন পেতে পারি। এখন এখানে n এর মান কত হবে? 0, 1, 2, 3 ইত্যাদি হবে। যেমন ধরো এখানে আমি বেঞ্জিনের জন্য যদি চিন্তা করি, তাহলে 4n+2 হচ্ছে 1, 2, 3। তাহলে 3টি পাই বন্ধন মানে 3 দুগুণে 6টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এবার তুমি এটাকে সমাধান করো, সমাধান করলে 4n আসে 6 - 2 বা 4n 4 বা n 1। তার মানে এটি একটি অ্যারোমেটিক জৈব যৌগ। আচ্ছা, এখন এই মুক্ত জোড় থেকে আসে এরকম একটি উদাহরণে আমরা যাওয়ার চেষ্টা করি। মুক্ত জোড় থেকে আসে, যেমন ধরো আমি যদি এই উদাহরণটির দিকে তাকাই, NH, দেখো এটাকে বলা হয় পাইরোন, পাইরোন। এখানে কি ঘটনা ঘটে? সংক্ষেপে বলতে গেলে এই একান্তরিত পাই বন্ধন এখানে আসে, এটা এখানে আসে, পরে এই মুক্ত জোড়টা আবার এখানে চলে আসে, কারণ এটা তো আর এখানে না, এটা চলে গেছে ওই পাশে। তার মানে এখানে আমার 4n+2 হবে 2 দুগুণে 4 যোগ মুক্ত জোড় ইলেকট্রন থেকে আমি পেলাম 2টি। তার মানে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য শুধু মুক্ত জোড় দিয়ে অ্যারোমেটিক যৌগ হয় না, সেখানে একান্তরিত পাই বন্ধন অবশ্যই লাগবে, পাশাপাশি মুক্ত জোড় ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখন দেখো এটা সমাধান করলে সে আগেরটার মতো 4n+2 এত, তার মানে 4n 4, তার মানে n 1, অর্থাৎ এটিও একটি অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে অ্যারোমেটিক যৌগ কীভাবে হয়। n এর মান 0 হলে কি হয় সেটি একটু জটিল উদাহরণ, আমরা যখন সামনের দিকে অগ্রসর হব তখন সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে
আলোচনা করব, এখন তোমরা মনে রাখতে পারবে না। এইবার দেখো, যদি বিষয়টি এরকম হয়, আমি যদি এরকম একটি যৌগ লিখি 8টা বাহু দিয়ে, 8 বাহু দিয়ে যদি লিখি, এবং ধরো এখানেও একান্তরিত অবস্থায় আছে, দেখো এই যে একটা পর পর আছে, হ্যাঁ, তাহলে এটা 4n প্লাস 2 ইকুয়াল টু কত হবে? 8। তাহলে 4n ইকুয়াল টু হবে 6। সুতরাং n ইকুয়াল টু হচ্ছে 1.5। তার মানে এটা অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে, এখন ধরো আমি 8টা বাহু ঠিকই রাখলাম, 8 বাহু রাখলাম, কিন্তু আমি এইভাবে দিলাম, পাই বন্ধন দিলাম আমি 3টি বাহুর উপরে, তখন কি হবে দেখি। এটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে লিখো যে এইটির ক্ষেত্রে এটি চাকরিক যৌগ, এখানে একান্তরিত পাই বন্ধন আছে কিন্তু 3 বাহুতে আছে, এটি অ্যারোমেটিক যৌগ হবে কিনা তোমাদের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা দেখি, স্বপ্নীল প্রশ্ন করেছে চাকরিক যৌগ হতে হলে 4n প্লাস 2 সংখ্যার পাই বন্ধন থাকতে হবে কেন? এটি হাকেলস থিওরি। হাকেল অনেক ধরনের চাকরিক যৌগ নিয়ে আলোচনা করে, মানে গবেষণা করেছেন। গবেষণা করার পরে উনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যাদের ক্ষেত্রে 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাদের একটি বিশেষ ধরনের বিক্রিয়ার প্রতি আকর্ষণ বেশি, বা বিশেষ ধরনের বিক্রিয়া সে বেশি দেয়। যেমন ধরো তারা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করে, কিন্তু যাদের 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন নেই, তাদের ক্ষেত্রে এই জিনিসটি সবসময় দেখা যায় না। তাই হাকেল যখন এই সিদ্ধান্তটি দিলেন, অন্যান্য বিজ্ঞানীরা সেটি অ্যাপ্রুভ করলেন, করার কারণে এটি এখন অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায় পরিণত হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার প্রশ্নটি ছিল, এটি কি অ্যারোমেটিক যৌগ? আনসার হচ্ছে না। কেননা এখানে তোমার দেখো, এই টোটাল কাঠামোতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন 4n প্লাস 2 সংখ্যক এই শর্তটি হবে না। এটি এখানে আসার প্রবণতা দেখাবে, এটি এখানে আসার, কিন্তু এখানে এটার সাথে এটার দেখো 1 2 3 বাহুর গ্যাপ। যখন 3 বাহুর গ্যাপ থাকবে তখন কিন্তু এই মুভমেন্টটি দেখতে পাওয়া যাবে না। তার মানে এটিতে টোটাল রেজোনেন্স দেখা যাবে না, তাই এটি চাকরিক যৌগ হওয়া সত্ত্বেও অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে, তাহলে এই বিষয়টি আমাদের বুঝতে হবে। এবার অ্যারোমেটিক যৌগের বাইরে যারা আছে তারা প্রত্যেকেই হচ্ছে নন অ্যারোমেটিক বা অ্যালিফেটিক যৌগ। এখন এই অ্যালিফেটিক যৌগের মধ্যে আমরা কি করতে পারি? আমরা করতে পারি সেক্ষেত্রে, যেমন ধরো অ্যালিফেটিককে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক, অসম্পৃক্ত অ্যালিফেটিক, বা আমরা এভাবে বলতে পারি যে অ্যালিফেটিক যৌগগুলোর মধ্যে তোমার হাইড্রোকার্বন এবং নন হাইড্রোকার্বন। নন হাইড্রোকার্বনকে আবার হ্যাটেরো অ্যালিফেটিক যৌগ বলা হয়, বা হাইড্রোকার্বনকে হোমো অ্যালিফেটিক যৌগ বলা যেতে পারে। আচ্ছা, যেটা হ্যাটেরো অ্যালিফেটিক যৌগ সেটার মধ্যে আছে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, জৈব অ্যাসিড, অ্যামিন, কারণ সেখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য কেউ আসবে, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি আসবে। যেটা হোমো অ্যালিফেটিক বা হাইড্রোকার্বন সেটা হচ্ছে আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্তটা হচ্ছে অ্যালকেন, অসম্পৃক্তটা হচ্ছে কি অ্যালকিন। এটি এক ধরনের প্রকারভেদ। আবার অ্যালিফেটিককে কেউ কেউ মুক্ত শিকল, বদ্ধ শিকল এভাবে বলে থাকে, অর্থাৎ যেটা মুক্তভাবে যাচ্ছে সেটা মুক্ত শিকল, আর যেটা বদ্ধ, যেমন ধরো যে এইভাবে এটা বদ্ধ, তাহলে এটা বদ্ধ শিকল। আবার এই ক্ষেত্রেও যেমন এটা একটা বদ্ধ শিকল অ্যালিফেটিক, বদ্ধ শিকলের মধ্যে যে অ্যারোমেটিক না সেই অ্যালিফেটিক। এখন এখানে কার্বনের চতুর্যোজতা ফিল আপ করতে হবে। আমরা অনেক সময় জাস্ট কঙ্কাল স্ট্রাকচারটা দেখাই, চতুর্যোজতা অনেক সময় আমরা দেখাই না, কিন্তু খাতায় পরীক্ষা আসলে পুরোটা দেখাতে হবে। এটা হচ্ছে একটা মুক্ত শিকল, বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। এখন এই বদ্ধ শিকলের মধ্যে আবার কি হতে পারে, তোমার এখানে যেমন ধরো এরকম হতে পারে, হ্যাটারো বদ্ধ শিকল হতে পারে, হ্যাটারো পরমাণু আছে। ঠিক আছে, সো এইখানে তুমি কিভাবে সেটাকে ক্লাসিফাই করবে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তুমি 3-4টা বই দেখলে কনফিউজড হয়ে যাবা যে এক বইয়ের সাথে আরেক বইয়ের ক্লাসিফিকেশন মিলছে না। আবার অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা হচ্ছে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে তোমার কি হতে পারে, হ্যাটারো অ্যাটম আসতে পারে, যেমন ধরো ক্লোরোবেনজিন,
এই যে এখানে হ্যাটারো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে হ্যাটারো অ্যাটম এসছে, ঠিক আছে? তাহলে এটা হাইড্রোকার্বন জাতক, অ্যারোমেটিক হাইড্রোকার্বন জাতক, ঠিক আছে? আবার যেমন ধরো ওই যে আমরা লিখেছিলাম পাইরোল, পিরিডিন, এগুলোও হতে পারে। যেমন ধরো এটি পিরিডিন, এটি হচ্ছে কি একটি হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। ওকে, লেখা আমার মনে হয় বোঝা যাচ্ছে। তারপরেও তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ তোমরা প্রশ্ন করবে, কারণ প্রশ্ন করলে আসলে বোঝা যায় যে তুমি আমার কথা বুঝতে পারছো কিনা। আর যদি অন্য কোনো ডিফিকাল্টিস দেখা যায় অবশ্যই আমাকে বলবে। এরপরে আমাদের যে জিনিসটি আলোচনায় আসতে পারে সেটি হচ্ছে যে একযোজি গ্রুপ কোনগুলো। যেমন ধরো আমি একযোজি বলতে কি বোঝাচ্ছে, যার একটি যোজ্যতায় অন্য কেউ আসবে সেই একযোজি। যেমন মিথাইল, এটি একটি একযোজি গ্রুপ। ইথাইল, এটি একটি একযোজি গ্রুপ। প্রোপাইল, এটি একটি একযোজি গ্রুপ, অর্থাৎ তার একটি যোজ্যতায় অন্য কোনো এই যে হাইফেন দেওয়া যে অংশটি, এখানে অন্য কেউ আসতে পারবে, তাই এটাকে একযোজি গ্রুপ বলা হচ্ছে। এদের আবার কমন নাম হচ্ছে অ্যালকাইল। এটা কি মানে হাইফেন আর যেটি, সেটিকে আসলে বলা হয় অ্যালকাইল। সেম ভাবে আমার বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটি থাকে সেটিকে বলা হচ্ছে ফিনাইল, এটি একটি একযোজি গ্রুপ। তারপরে ন্যাপথালিন থেকে C10H8, সেটা থেকে একটি হাইড্রোজেন চলে গেলে যা থাকে সেটা হচ্ছে একযোজি গ্রুপ। ফিনাইল, ন্যাপথাইল, আবার আছে অ্যান্থ্রাসাইল, এদেরকে একত্রে বলা হয় হাইফেন এআর বা অ্যারাইল গ্রুপ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একযোজির খুব কমন গ্রুপ যেটা দেখতে পারি অ্যালকাইল গ্রুপ এবং অ্যারাইল গ্রুপ। এখন কথা হচ্ছে যে দ্বিযোজি গ্রুপটা কি? দ্বিযোজি গ্রুপ হলো যেটি সবচেয়ে বেশি আমাদের উদাহরণে আসবে দ্বিযোজির মধ্যে। দ্বিযোজি গ্রুপ সেটি হলো CH2, এটাকে বলা হয় মিথিলিন। মিথিলিন মনে রাখবে, এটি কিন্তু সবসময় মাঝখানে বসে, মাঝখানে, কিন্তু তার দুইটা যোজ্যতা ফাঁকা। শুধু এইটা না, যে কোনো দ্বিযোজি গ্রুপের ক্ষেত্রে তোমাকে সেটা মাঝখানে রাখতে হবে, অর্থাৎ তার ডানে এবং বামে আলাদা আলাদা পরমাণু বা পরমাণু গুচ্ছ এসে সংযোজী বন্ধনে যুক্ত হবে। আবার দ্বিযোজি কার্যকরী মূলকের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এটি হচ্ছে একটি দ্বিযোজি কার্যকরী মূলক। হ্যাঁ, তারপর যেমন ধরো ইথার, আমরা গত ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ, ইথারকে আবার অবশ্য অনেকেই আসা যাক, আমরা এইভাবে আপাতত দেখাই, এটি হচ্ছে একটি দ্বিযোজি কার্যকরী মূলক। ওকে, তাহলে আমরা যে কথাগুলো এখানে দেখলাম, অ্যালকাইল, অ্যারাইল কিংবা মিথিলিন, এই কথাগুলো আমাদের সবসময় সামনের দিকে কাজে লাগবে। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে সাধারণ সংকেত। এখন সাধারণ সংকেতের মধ্যে মনে রাখবে যে যারা একযোজি যে সকল কার্যকরী মূলক আছে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত সাধারণ সংকেত দেখিয়ে থাকি, কিন্তু যারা দ্বিযোজি যেমন কিটোন, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা সাধারণ সংকেতটি দেখাই না। সাধারণ সংকেত দেখানোর সময় আমরা N এরকম একটি অক্ষর ব্যবহার করি। যেমন এগুলো তোমরা জানো, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে N এর মান শুরু হয় 1 থেকে। তার মানে N 1 হলে হবে মিথেন, 2 হলে ইথেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকিনের ক্ষেত্রে N এর মান শুরু হবে 2 থেকে। সবসময় কিন্তু N এর মান 1 থেকে শুরু হয় না। যেমন এখানে N1 দিলে CH2 তো আর কোনো যৌগ না, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে দেখো অ্যালকাইনের ক্ষেত্রে N এর মান শুরু হয় সেটাও 2 থেকে। আবার তুমি এমন কিছু যৌগ পাবা যেখানে N এর মান শুরু হয় 0 থেকে, যেমন CnH2n+1COOH, এক্ষেত্রে N এর মান 0 থেকে শুরু হয়। তুমি N এর মান যদি এখানে 0 দাও তাহলে কি হবে? HCOOH, তার মানে কি এটি মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? H, এই যে N এর মান 0 মানে কি C নাই, তাহলে HCOOH। কেন N এর মান এখানে 0 থেকে হচ্ছে? কারণ কার্যকরী মূলকের মধ্যে একটি কার্বন আছে।
তাহলে এটা আমাদের একটি ক্লু। সাধারণত কার্যকরীমূলকের মধ্যে কার্বন থাকলে সেখানে N এর মান 0 থেকে শুরু হতে পারে। যেমন আরেকটু লিখি, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে N এর মান 0 থেকে HCHO, ঠিক আছে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, অ্যালকোহলে আবার এই OH এর মধ্যে কার্বন নেই, তাই N এর মান শুরু হবে 1 থেকে। তার মানে CH3OH, মিথানল। আচ্ছা, একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ধরো সায়ানাইডের কথা যদি আমরা চিন্তা করি, সায়ানাইডের এখানে যদিও কার্বন আছে, বাট এখানে N এর মান শুরু হবে 1 থেকে। মিথাইল সায়ানাইড, কারণ তুমি যদি এখানে N এর মান 0 দাও, তাহলে কি হবে? N = 0 হলে হয়ে যায় HCN, এটা অ্যারোমেটিক যৌগ নয়। সেম ভাবে আইসোসায়ানাইডের ক্ষেত্রেও N এর মান শুরু হবে কত থেকে? 1 থেকে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কি করতে পারি? কার্যকরীমূলকের সাধারণ সংকেত সম্পর্কে ধারণা পেতে পারি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো। আচ্ছা, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। না, কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত নেই। ওকে, এবার রুট শব্দের যে বিষয়টি, যে এক কার্বন থাকলে তার রুট শব্দ হয় মিথ, 2 কার্বন থাকলে হয় ইথ। এটা তোমরা অনেকেই জানো, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। তারপরে কি 6 কার্বনে এক্স, হেট, অক্ট, নন, ডেক। 11 কার্বন হলে আনডেক, 12 কার্বন হলে ডো ডেক। এই দুটি কথা নতুন অনেকে হয়তো জানো না, মনে রাখতে পারো। 11 কার্বন হলে আনডেক, 12 কার্বন হলে ডো ডেক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটি দেখতে চাচ্ছি সেটি হলো যে জৈব যৌগের নামকরণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নামকরণের জন্য আগের নামকরণগুলো যে যেভাবে পেরেছে ওইভাবে নামকরণ করেছে, কোনো সিস্টেমেটিক নামকরণ ছিল না। ঠিক আছে, তো এই নামকরণ আবার অনেক সময় নামকরণ হয়েছে সোর্স থেকে, কোনো একটা সোর্স থেকে উৎপন্ন হয়েছে, সেখান থেকে নামকরণ হয়েছে। সো নামকরণকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আয়ুবেগটা হচ্ছে লেটেস্ট। এর আগের 2টি খুচরা নামকরণ আছে, সেগুলো হচ্ছে আমরা আগে দেখতে চাচ্ছি সংক্ষেপে, পরবর্তীতে আমাদের আয়ুবেগটি দেখতে সুবিধা হবে। তাহলে প্রথম নামকরণ হচ্ছে তোমার ট্রাইবাল বা কমন পদ্ধতি। আমরা প্রথমে যেটি দেখব, নামকরণের 3টি পদ্ধতি আছে, এর মধ্যে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, এটি হচ্ছে আমরা প্রথমে আলোচনা করতে চাচ্ছি। সাধারণ বা প্রচলিত পদ্ধতি। সাধারণ পদ্ধতির মধ্যে যেমন আমি একটা উদাহরণ দিই, আমি 2টি উদাহরণ লিখি, পরবর্তীতে আমরা তার উপর ভিত্তি করে ডিটেলে যাব। দেখো, এই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে এটা বলা হয় আইসো। অর্থাৎ যদি এক পাশে কোনো প্রতিস্থাপক থাকে তখন সেটাকে বলা হচ্ছে আইসো, বা যদি 2 পাশে প্রতিস্থাপক থাকে, সরল শিকলের 2 পাশে, তখন সেটাকে বলা হচ্ছে নিউ। তাহলে এটা হবে নিউ আর এটা হবে আইসো। এটা নামের পূর্বে ব্যবহার করতে হবে, আইসো, আর এটা হচ্ছে নিউ। এটা কিন্তু মূল নাম নয়, মূল নামের মধ্যে টোটাল কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করতে হবে। তাহলে 1 2 3 4, 4-এর জন্য বিউটেন। আর এটার ক্ষেত্রে 1 2 3 4 5, তাহলে পেন্টেন। ঠিক আছে, তার মানে নামকরণে টোটাল কার্বনের উপর ভিত্তি করে অ্যালকেনের নাম হবে, আর এক পাশে থাকলে আইসো, 2 পাশে থাকলে হবে নিউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, যেটা আইসো, আইসোর ক্ষেত্রে এখানে এই কার্বনটা 1 2 3টা কার্বনের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তার মানে এটা একটা 3 ডিগ্রি কার্বন। আর এই ক্ষেত্রে এটি আছে 1 2 3 এর সাথে, তাহলে এখানে একটি 4 ডিগ্রি কার্বন থাকে। তাহলে এইভাবে আমরা আইসো নিও অ্যালকেনের নামকরণ দেখলাম। কোন পদ্ধতিতে? সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে। এবার আমরা অ্যালকেনের পরে
দেখতে চাই অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে তোমার দেখো এগুলোর আসলে স্পেসিফিক রুল কম, যেমন এটাকে বলা হচ্ছে প্রোপিলিন। প্রোপিলিন। আবার এটাকে বলা হচ্ছে বিউটিলিন। অর্থাৎ প্রোপিলিন, বিউটিলিন, পেন্টেলিন এভাবে নামকরণ করা হচ্ছে। এখন দেখো যদি প্রান্তে না থেকে যদি মাঝখানে থাকে, ধরো এরকম, তাহলে এখন আমরা কি নামকরণ করব? এইটার ক্ষেত্রে দেখো 5 কার্বনের, তাহলে এটা কি প্যান্টিলিন। যেহেতু প্রান্তে নেই, আগের দুটি প্রান্তে ছিল, তাই প্রান্তে না থেকে যদি দ্বিতীয় কার্বনে থাকে তখন সেটাকে বলা হয় বিটা। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। তুমি বলতে পারো স্যার এটা তো 3 নম্বর কার্বনও আছে। হ্যাঁ, 2 আর 3 এর মধ্যে 2 ছোট, তাই সাধারণত 2 যেটা ছোট সেটাকে প্রায়োরিটি দিয়ে এখানে বলা হচ্ছে, তাই এটার নাম হবে বিটা প্যান্টিলিন। বিটা প্যান্টিলিন। ঠিক আছে, এই ক্ষেত্রে উপরেরটা যদি মাঝখানে থাকতো, এখানে না থেকে মাঝখানে থাকতো, তাহলে আমরা কি বলতাম? বিটা বিউটিলিন, এভাবে বলতাম। আচ্ছা, এখন ধরো আমি যদি আরেকটি উদাহরণ লিখি এইভাবে, দেখো এইটার ক্ষেত্রে কি হবে। এখানে প্রান্তে আছে, আবার ওই যে অ্যালকেনে যেমন কি হয়েছিল, একটি এক পাশে যদি একটি প্রতিস্থাপক থাকে তখন আমরা আইসো বলেছিলাম, তাই এখানেও আমরা যেটা করব আইসো নাম দিয়ে আনবো। তাহলে আইসো, তারপর কি করব? বিউটিলিন। বিউটিলিন। আইসো এসেছে এক পাশে ছিল এই কারণে, আর বিউটিলিন হচ্ছে 4 কার্বনের জন্য, এভাবে আইসো বিউটিলিন হয়েছে। এবার আমরা অ্যাসিটিলিনের ক্ষেত্রে চলে যাই, মানে অ্যালকাইনের ক্ষেত্রে চলে যাই। অ্যালকাইনের ক্ষেত্রে যেমন এটাকে বলা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। আচ্ছা, যদি জিনিসটা এরকম হয়, এরকম যদি হয়, দেখো 1 2 3 4 5 কার্বন হয়েছে এখানে, তাহলে 5 কার্বন যদি হয়, এবং এটা কিন্তু দেখো এখানে 2 কার্বন ছিল, তাই নরমাল অ্যাসিটিলিন হয়েছে। যখন আমার 5 কার্বন হচ্ছে তখন আমি কিভাবে নামকরণ করব? রুলটা হচ্ছে যে এই অ্যাসিটিলিন ধরতে হবে এটাকে, ধরার পর ডানে এবং বামে যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাদের নাম করতে হবে। যেমন এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। তাহলে মিথাইল এবং ইথাইলের মধ্যে কে আগে? ইংরেজি অক্ষরে ই আগে। ইথাইল লিখতে ই, মিথাইল লিখতে এম, তাই এটার নাম হবে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। এর নাম কি? ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। অর্থাৎ আমার এই ক্ষেত্রে নামকরণে অ্যাসিটিলিনটাকে কনস্ট্যান্ট রেখে, অ্যাসিটিলিনের ডানে এবং বামে যদি প্রতিস্থাপক থাকে তখন আমার সেটাকে কাজে নিতে হবে। ওকে, আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে কিনা? যদি না বোঝা যায় আমাকে একটু কাইন্ডলি তোমরা নক করবে, তাহলে আমার জন্য সুবিধা হবে বোঝানোর জন্য। এবার অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে দেখো আমি এটা লিখলাম, এদেরকে অ্যালকাইল অ্যালকোহল এইভাবে নামকরণ করা হয় সাধারণ পদ্ধতিতে। তাহলে এটা হবে ইথাইল অ্যালকোহল। অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আচ্ছা, এখন ধরো যদি এরকম হয় CH3CH3OH, তাহলে এখানে এক পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাই এটার নাম হবে আইসো। ওই যে আগে সেই নিয়মে, তাহলে আইসো 3 কার্বনের জন্য প্রোপাইল, তাহলে আইসো প্রোপাইল অ্যালকোহল। আইসো প্রোপাইল অ্যালকোহল। তাহলে অ্যালকাইল অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহলের নামকরণ, আর ওই যে আইসোনিও সেই ধরনের কথাগুলো এখানেও আসতে পারে। এবার হচ্ছে আমরা অ্যাসিডের ক্ষেত্রে দেখি
এবং HCOOH এটার ক্ষেত্রে হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক, এটি ফর্মিকা নামক এক ধরনের পিঁপড়া থেকে এই অ্যাসিডটি পাওয়া যায় এবং এক ধরনের লাল পিঁপড়া আছে যেটা কামড় দিলে কি হয়, খুব ব্যথা লাগে। এটি হচ্ছে সেই ফর্মিকা বা সেই লাল পিঁপড়া থেকে পাওয়া যায়, এই জন্য তার সোর্স অনুযায়ী এটাকে বলা হচ্ছে কি ফর্মিক অ্যাসিড। সিমিলারলি আমার CH3COOH যেটা, সেটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এটি ছিল আমার অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে। সংক্ষেপে কিছু নাম আছে, এগুলো জানলেই মোটামুটি এখানে হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে, এটার নাম হলো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড ছিল এখানে অ্যাসিডে, আর এখানে হচ্ছে ফর্মালডিহাইড। আর দুই কার্বনের ক্ষেত্রে এটা ছিল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? এভাবে আমরা এটা পেতে পারি। কিটোনের ক্ষেত্রে কি হবে, যেমন ধরো CH3CO CH3, এটি লিখলাম CH3CO CH2 CH3। কিটোনের ক্ষেত্রে যেমন ধরো এখানে দুই পাশে মিথাইল আছে, এটাকে বলবো ডাইমিথাইল কিটোন। ডাইমিথাইল কিটোন। আমি একটু তাড়াতাড়ি লিখছি কারণ এখানে অনেকগুলো নাম আছে, তো সবগুলো লিখতে চাচ্ছিলাম অল্প অল্প করে প্রতিটা টাইপস থেকেই। এটা হচ্ছে ইথাইল মিথাইল কিটোন। এই পাশে ইথাইল, এই পাশে মিথাইল, অ্যালফাবেটিক অনুযায়ী ইথাইল আগে আসবে। তাহলে ইথাইল মিথাইল কিটোন, ঠিক আছে? ওকে, যদি ইথারের ক্ষেত্রে আমরা নামকরণ করি একই রকম, ডাই মিথাইল ইথার। আর যদি আমরা এটি দেখি তাহলে হবে ইথাইল মিথাইল ইথার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রচলিত পদ্ধতি বা সাধারণ পদ্ধতিতে অনেকগুলো নামকরণ দেখলাম। এইবার আমরা সেকেন্ড টাইপটা দেখব, উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত বা ডিরাইভ পদ্ধতি। উদ্ভূত, ডিরাইভ বলা। এই উদ্ভূত পদ্ধতিতে অল্প কিছু যৌগের নামকরণ করা হয়ে থাকে। যেমন এটা হলো মিথেন, সবাইকে মিথেনের জাতক হিসাবে নামকরণ করা হয়, মিথাইল মিথেন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে, এই ক্ষেত্রে মাঝখানের এটাকে ধরা হচ্ছে তোমার কি মূল মিথেন। দুই পাশে দুটো মিথাইল আসছে, তাই এটাকে বলা হচ্ছে ডাই মিথাইল মিথেন। এটাকে বলা হচ্ছে টেট্রামিথাইল মিথেন। তারপর মিথেন কনস্ট্যান্ট। তাহলে মিথেনের চারপাশে চারটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলোর এক বা একাধিক অন্য কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? এক্ষেত্রে তুমি যে কোনো একটা মিথেনের মূল স্কেলেটন ধরো, কঙ্কাল ধরো, এটা ধরলাম, তাহলে ইথাইল মিথাইল মিথেন। তুমি যদি এটাকেও ধরো তাও কিন্তু ইথাইল মিথাইল মিথেনই আসবে, ঠিক আছে? তাহলে একটু পিকুলিয়ার নামকরণ। আচ্ছা, যদি এরকম হয় তাহলে ট্রাইক্লোরো মিথেন। ওকে, এবার আমরা অ্যালকোহলের জন্য যদি দেখি, অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে করা হয় কার্বিনল। এটাকে বলা হয় কার্বিনল। তাহলে কার্বিনলের সাপেক্ষে, তাহলে এটা কি মিথাইল কার্বিনল। মিথাইল কার্বিনল। তাহলে আমি যদি এভাবে লিখি CH3C, এটা হচ্ছে কার্বিনল।
তাহলে এগুলো কি মিথাইল, তাহলে ট্রাই মিথাইল কার্বিনল। আর যদি এভাবে লিখি CH3 C2H5 OH, তাহলে এটা হচ্ছে কার্বিনল, দুইটা ইথাইল, তাহলে ডাই ইথাইল মিথাইল কার্বিনল। ঠিক আছে, এইভাবে আমরা উদ্ভূত পদ্ধতিতে বেশ কিছু নাম দেখতে পারি। ওকে, একটু পিকুলিয়ার নামকরণগুলো কিন্তু জানার জন্য দেখা উচিত, এবং পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে। আমি যেই উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলো থেকেই সাধারণত পরীক্ষায় আসে। সো এই লেকচারটি যদি পুরোপুরি ফলো করো, আমার মনে হয় বইয়ের আর তেমন কিছু দেখতে হবে না। এখন এই পুরনো নামকরণ সিস্টেমে কয়েকটি বিশেষ প্রতিস্থাপকের নাম, যেটা বর্তমান নামকরণের আমরা ব্যবহার করে থাকি, সেরকম আমি 3-4টা এখন তোমাদেরকে লিখে আজকে লেকচারটি শেষ করব। যেমন আমি লিখি CH2 CH3, এটি একটি একটু পিকুলিয়ার কয়েকটা নাম আছে। CH2 CH3, দেখো এই যে প্রথম যেটা লিখেছি সেটা হচ্ছে আইসোপ্রোপাইল বলে, এটাকে বলে আইসোপ্রোপাইল। আর পরে যেটা লিখেছি সেটাকে বলে আইসোবিউটাইল। তাহলে প্রথমটা দিয়ে একটা এক্সাম্পল দিই, যেমন CH3 CH আইসোপ্রোপাইল ক্লোরাইড। আবার যদি এখানে আমি OH লিখতাম তাহলে হতো আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে সেম ভাবে এখানে যদি আমি উদাহরণ দেই, তাহলে এটা কি আইসোবিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, এখন এই আইসোবিউটাইল কিংবা আইসোপ্রোপাইল এই জিনিসগুলো কিন্তু লেটেস্ট নামকরণ ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে। কেন হয়ে থাকে সেটি আমরা যদি একটু ডিপে যাই না লেটেস্ট আইওটিক সিস্টেমে, তখন আমরা বুঝতে পারবো। কারণ অনেক সময় উপশাখা চলে আসে, সেই উপশাখা বা প্রশাখাও বলা হয় এটাকে। এটা পরিবর্তে এরকম নামকরণগুলো ব্যবহার করলে শর্টকাটে করা যেতে পারে। বাট প্রশাখা বা উপশাখা দিয়ে নামকরণ আইওটিক সিস্টেমে ইজি, বুঝলে কিন্তু কঠিন নয়। তারপরে ধরো আমি যদি এইভাবে লিখি, এইখানে একটা ইয়ে থাকলো, এটি যদি লিখি, তাহলে দেখো এখানে এই কার্বনটি দুইটি কার্বনের সাথে যুক্ত। তাহলে দুইটি কার্বনের সাথে যুক্ত হলে আমরা 2 ডিগ্রি বলি, সেটাকে আসলে মূল নামটা ছিল সেকেন্ডারি, তাই এটাকে সেকেন্ডারি বা সেক বিউটাইলও বলা হয়, সেক বিউটাইল। ঠিক আছে, সেক বিউটাইল। তাহলে আমি যদি এটাকে উদাহরণ লিখি, সেকেন্ডারি বিউটাইল বা সেক বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, এখন এইটা কিন্তু সেকেন্ডারি বিউটাইল না, এটা হচ্ছে আইসো, ওই যে এক পাশে প্রতিস্থাপক আছে। আর এটার ক্ষেত্রে যেখানে তোমার অন্য কোনো পরমাণু গ্রুপ বা অন্য কেউ এসে যুক্ত হবে, এই যে খালি যোজ্যতাটা, সেই কার্বনটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাই এটাকে সেকেন্ডারি বা সেক বলা হচ্ছে। কিন্তু এখানে যেটা যে কার্বনটা একটা যোজ্যতা ফাঁকা, সেটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে সেই হিসাবে এটা প্রাইমারি হওয়া। কিন্তু সমস্যাটা হলো সেই আবার আরেকটা প্রতিস্থাপকের সাথে যুক্ত, এই কারণে এই পুরোটাকে বলা হচ্ছে আইসো। ঠিক আছে, এটার মধ্যে এইটা হলো বেসিক পার্থক্য। আবার বলছি, এই জায়গায় যেই কার্বনটির মধ্যে যোজ্যতা ফাঁকা, তার সাথে অন্য দুইটি কার্বন যুক্ত, তাই সেকেন্ডারি। এইখানে যেই কার্বনটি ফাঁকা, তার সাথে যোজ্যতা ফাঁকা, তার সাথে একটি কার্বন যুক্ত, কিন্তু ওই কার্বন আবার অন্য কোনো গ্রুপের সাথে যুক্ত, তাই এটা হচ্ছে আইসো। আর এখানে এটা একবারই ব্যতিক্রম। এটার ক্ষেত্রে দেখো, এটাকে মানে এটার নিয়ম অনুযায়ী বললে সেকেন্ডারি বলা উচিত ছিল, কিন্তু এটা একমাত্র এক পিস। এটার নামকরণের ক্ষেত্রে এটা আইসো প্রোপাইল এভাবেই বলা হয়ে থাকে। ঠিক আছে, যদি এভাবে হয়। এখন তুমি যদি বলো যে স্যার এটা যদি এইভাবে হইতো CH2 CH3, যদি এইভাবে হইতো তাহলে কি হইতো? দেখো
এক্ষেত্রে তোমার এইটা, আমি যদি মিথাইল না হয় ইথাইল হইতো, তাহলে এইটা আর এটা তো একই জিনিস। এই যে এটাকে যদি আমি নিচে লিখি, তাই না, তখন এটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে। তার মানে এটা ওয়ান পিস, এটা আর কোনো আলাদা উদাহরণ নেই, এটা আইসোপ্রোপাইল হিসেবেই জানতে হবে। ওকে, তারপরে আর এখান থেকে আমরা আরেকটা যদি দেখি, ধরো এই জায়গার এইচটাকে যদি আমি রিপ্লেস করে দিই, আর কিছু না, জাস্ট এইচটা রিপ্লেস করে দিব কোনটা দ্বারা, একটা মিথাইলটা। তাহলে এই কার্বনটা 1 2 3টা কার্বনের সাথে যুক্ত, তাই এটা টার, TERT, টারশিয়ারি, বাংলায় টার লেখে অনেক সময়, 1 2 3 4 5, তাহলে কি টারশিয়ারি পেন্টাইল। ঠিক আছে, যদি এখানে শুধু CH3 থাকতো তাহলে টারশিয়ারি বিউটাইল। ওকে, তাহলে সেকেন্ডারি বা টারশিয়ারিটা বোঝা যায় 2 ডিগ্রি বা 3 ডিগ্রির অল্টারনেটিভ ফরম্যাট। এটা এক পিস, এটা আলাদা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে 1 ডিগ্রি হওয়ার কথা ছিল, বাট এখানে আরেকটা প্রতিস্থাপক আসার কারণে আইসো হয়ে গিয়েছে, বা আইসোর যে সাধারণ নিয়ম সেই নিয়ম অনুযায়ী যেহেতু এক পাশে প্রতিস্থাপক আছে তাই এটা আইসো হয়েছে, আর টোটাল কার্বনের উপর এটাকে বিউটাইল বলেছি। তাহলে এটার উদাহরণ কি হতে পারে, ধরো এখানে যদি Cl দিই তাহলে টারশিয়ারি পেন্টাইল ক্লোরাইড, উইচ দিলে টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল। ঠিক আছে, তো এইভাবে এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, সো আমার মনে হয় আজকের ক্লাসটা যদি একটু লম্বা হয়ে গিয়েছে, এখানে কিছু খুঁটিনাটি বিষয়, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই বিষয়গুলো একটু আবার দেখবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। এর আগের যে খাতায় লিখে আমি যে ক্লাসটি নিয়েছিলাম, তখন আমি 4টি পেজ তোমাদেরকে স্ক্রিনশট দিয়েছিলাম, যেগুলো হোমওয়ার্ক করার জন্য বলেছিলাম। আজকের ক্লাস শেষেও আমি কমেন্ট সেকশানে এরকম 4টি পেজ স্ক্রিনশট দিয়ে দিব, সেগুলো তোমরা দেখবে। এই স্ক্রিনশটে যা যা আছে সেই জিনিসগুলি আমার গত দিনের 4টি পেজ এবং আজকের 4টি পেজ, 8টি পেজের স্ক্রিনশটের মধ্যেই তুমি গত লাইভ ক্লাস এবং আজকের লাইভ ক্লাসের সবগুলো বিষয় পাবে। আমার কথা হচ্ছে, তোমরা যদি একটু ইন্টারঅ্যাক্ট করো, তোমরা যদি সেগুলো দেখো, দেখে যদি একটু পড়ো, পড়ে যদি তোমরা কমেন্ট সেকশানে জানাও, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয়, আমি বুঝতে পারি যে তোমরা কতটুকু বুঝতেছো। আর আমি মোটামুটি 5টা ক্লাস শেষ হওয়ার পরে আমি হয়তো আর 3টা ক্লাসের মধ্যে চেষ্টা করবো নামকরণ শেষ করে দেওয়ার জন্য, টোটাল নামকরণটি। পরবর্তীতে আমি একটি ডিসকাশন ক্লাস রাখতে চাচ্ছি, সেই ডিসকাশন ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করবে, কতটুকু যতটুকু পড়ানো লাইভ ক্লাসে নেওয়া হবে। ঠিক আছে, তো 2টা ক্লাস হলো, আরও 3টা ক্লাস নিয়ে আমি তারপরে সেই বিষয়টি করার চেষ্টা করব। তোমরা যদি একটু পড়াশোনা করো উপকৃত হবে। অনেকেই হয়তো ভাবতে পারো যে স্যার এগুলো তো পড়ে ফেলছে, আরও 2 মাস আগেই পড়েছি। হ্যাঁ, তোমরা 2 মাস আগে পড়েছো ঠিক আছে, কিন্তু তারপরেও দেখো 2-1টা নতুন সেন্টেন্স কিন্তু এখানে আসতে পারে, যেটা হয়তো তুমি আগে জানতে না। সো একটু কষ্ট করে, টাকা খরচ করে হলেও ভিডিওটা দেখো, দেখে ভিতরে দেখো নতুন 2-3টা সেন্টেন্স এসছে কিনা। যদি আসে তাহলে হলো, আর যদি নতুন না আসে তাহলে তোমার পুরোটাই রিভিশন হয়ে গেল। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে, এগুলো যেহেতু ফান্ডামেন্টাল জিনিস, এগুলো একটু ভালো করে জানো, তাহলে কাজে দেবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।